তলবে সাড়া দিয়ে আগামী সোমবার কি ইডি দফতরে হাজিরা দেবেন সন্দেশখালী শেখ শাহজাহান? গত 5ই জানুয়ারি ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হামলার ঘটনায় পাল্টা যুক্তির ঢাল শাহজাহানের অনুগামীদের। তাদের প্রশ্ন, ইডি সামন না করে কেন সরাসরি শাহজাহানের বাড়িতে গিয়েছিল? বিনা তলবে অভিযানের কারণেই প্রথম দফার অভিযানে উত্তেজনা ছিল, এরকমই দাবি করেছেন শাহজাহানের অনুগামীরা। প্রশ্ন উঠছে, এবার তো সামন করা হলো, শাহজাহান কি এবার হাজিরা দেবেন? ইডি আবার এসছে এবং আগামী দিনে একটা নোটিশ হয়েছে। আমার মনে হয় আগামী দিনে ইডির সঙ্গে সহযোগিতা করলে আমাদের ভালোই হবে, যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবে। আর এর আগের যেটা ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই কোনো প্ররোচনা হয়েছিল, মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়তো সেই দিন ইডির সঙ্গে মারপিটটা হলো, ভাঙচুর হলো। সিবিআই বলুন, ইডি বলুন, তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত যে আপনি আসুন, এসে আমাদের দপ্তরে দেখা করুন, যেভাবে শওকত মোল্লাকে নোটিশ জারি করেছিল, শওকত মোল্লা হাজিরা দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত, তিনি যদি না যেতেন, গড় হাজিরা দিতেন, তাহলে ইডি সিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না। না, ইডি কি সত্যি সত্যি ওকে ধরতে গেছে, না নোটিশ দিতে গেছে, নাকি সার্চ করতে গেছে, সেটা ইডি বলতে পারবে। কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয়, সেটা পুলিশের কাজ। আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না। এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো, এটা তো কোনোদিন হবে না। পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক, তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে। তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে। আর এদিকে আজ রাজ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসম থেকে আজ কোচবিহারে বক্সিরহাট দিয়ে রাজ্যে ঢুকবে এই যাত্রাকে স্বাগত জানাতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন বক্সিরহাটে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দাবি করেছেন কংগ্রেসের পক্ষ থেকে তাকে ন্যায় যাত্রা নিয়ে কিছু জানানো হয়নি, কাজেই অসমে ন্যায় যাত্রায় তৃণমূল থাকছে না, এই ন্যায় যাত্রায় থাকছে না সিপিএমও। ন্যায়যাত্রা প্রবেশ করেছে এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা, তারা ভিড় জমাতে শুরু করেছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি কিছুক্ষণ আগেও সেখানে মঞ্চে ছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র সরাসরি রয়েছেন বক্সিরহাট থেকে। সুমন কল্যাণ, দেখো বক্সিরহাটে কিছুক্ষণের মধ্যেই ন্যায়যাত্রা এসে পৌঁছবে। ছবিটা একটু দেখাতে বলবো। মঞ্চে কংগ্রেসের নেতারা যেমন রয়েছেন, পাশাপাশি প্রচুর কংগ্রেসি কর্মী কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। পেছন দিকে যেদিক দিয়ে ন্যায়যাত্রা আসবে সেই ছবিটা একটু দেখলেই বোঝা যাবে উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কংগ্রেস কর্মীদের মধ্যে প্রবল এখানে। কারণ কিছুক্ষণের মধ্যেই ঝাগুলিয়া পেরিয়ে অসমের বক্সিরহাট দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই ন্যায়যাত্রা এবং এখানেই ফ্ল্যাগ হ্যান্ড ওভার হবে। অর্থাৎ বিপিন বোরা, যিনি অসমের রাজ্য কংগ্রেসের যিনি সভাপতি, তিনি ফ্ল্যাগ তুলে দেবেন অধীর রঞ্জন চৌধুরীর হাতে। ফলে এই যে বক্সিরহাট, এখানেই কিন্তু তৈরি করা হয়েছে মঞ্চ, এই মঞ্চেই ফ্ল্যাগ হ্যান্ড ওভার হবে। তারপর এখান থেকে সরাসরি চলে যাবেন কোচবিহারের বিভিন্ন জায়গায়। কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে তারা কিন্তু আজকে চলে যাবেন ফালাকাটায়। ফলে সব মিলিয়ে আজকের এই যে পশ্চিমবঙ্গে এই যে ন্যায়যাত্রার যে এখানে সূচনা হবে, আসাম থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে, তার কিন্তু সূচনা স্থল হচ্ছে বক্সিরহাট। সকাল থেকেই কনকনে কুয়াশা ছিল, ঠান্ডাও ছিল, কিন্তু যেভাবে কাতারে কাতারে কংগ্রেস কর্মীরা এখানে এসে পৌঁছেছেন তাতে কিন্তু এক প্রকার বলাই যায় যে যথেষ্ট উদ্দীপনা বহুদিন পর কিন্তু কংগ্রেসদের মধ্যে দেখা যাচ্ছে মিমি এখানে। বেশ সুমন কল্যাণ, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও এই সংক্রান্ত আপডেট তোমার থেকে নিতে থাকবো। কি বলেছেন সূর্যকান্ত মিশ্র? কারণ আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগেও যে বামেদের এই যাত্রায় উপস্থিতি তা একেবারে অনিশ্চিত। কি বলেছেন সূর্যকান্ত মিশ্র, কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। না তো আমি তো শুনিনি এরকম, আমি বলতে পারবো না। আমি এখানে বাইরে আছি, এখান থেকে আবার বাইরে যাবো, তাই যাই হোক, কিন্তু আমি শুনিনি। আমার মানে মানে যে আমাদের আমন্ত্রণ করা হয়েছে, আমি কোনো আমন্ত্রণ পাইনি বা জানি না, এটাই বলছি। সেক্ষেত্রে করা হয়েছে, ইফ বাট সেসব হয় না। আপনারা দেখতে পাচ্ছেন তো যে এখানটা নানা রকমের অসুবিধা ছিল। প্রথম কথা পরিকাঠামোগত অসুবিধা, এখানকার পুলিশের সহযোগিতা পাইনি আমরা, স্টেজ ওপারে করা কথা, এদিকে নিয়ে এলো জোর জবরদস্তি, সময় কম, এই ওয়েদার, এত দূরবর্তী এলাকা, কিন্তু মানুষের ঢল দেখতে পাচ্ছেন, কর্মীদের উৎসাহ দেখতে পাচ্ছেন। এবং যত যাবে রাহুলজি তত কিন্তু এই ঢল বাড়বে। রাহুলজি যেখানে যাবে সেখানে মানুষের ভিড় বাড়বে।
রাহুলজি যেখানে যাবে সেখানে জনস্রোত হবে, কেউ আটকাতে পারবে না। কেউ মনে করলেও আটকাতে পারবে না, কারোর ইচ্ছা থাকলেও আটকাতে পারবে না, কারোর অভিলাষ থাকলেও আটকাতে পারবে না। বিশ্বে আগে নেই, বিশ্বে আগে নেই। না, 2-3 দিনের র্যালি আমাদের। প্রথম দফায় কিষানগঞ্জ, তারপরে মালদা, মুর্শিদাবাদ। যাত্রার কি ফল পাওয়া যাবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। এর আগে 3000 কিলোমিটার নিয়ে উনি যাত্রা করেছিলেন, সব রাজ্যে হেরে গেলেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় খুব টেনশনে আগেই মহামন্ত্রী বলেছিলেন যে আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে। কালকে মুখ্যমন্ত্রীও বলছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কীরকম গণতন্ত্র আছে? অনুমতি নিতে হবে কেন? কেউ যদি যাত্রা করে করতেই পারে। সারা দেশ জুড়ে তুলকালাম হচ্ছে ওনাকে নিয়ে, লোক ওনাকেও কোথাও কোথাও ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে, এত খবর হচ্ছে, আপনারা জানেন আসবে, কিন্তু কাউকে যাত্রা করতে দেবেন না, সভা করতে দেবেন না। তো কংগ্রেসও দেখে নিক যে কী গণতন্ত্র এখানে আছে, কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে। রাহুল গান্ধী এবং তার ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গী কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অসম পুলিশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়েছেন, লোকসভা ভোট শেষ হলেই রাহুলকে গ্রেফতার করবে অসম পুলিশ। তিনি জানান সিট গঠন করে তদন্ত হবে। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে অসম পুলিশ রাহুলকে গ্রেফতার করবে। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এখনই রাহুল গান্ধীকে গ্রেফতার করা হলে কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করবে, তাই লোকসভা ভোটের পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। 28শে জানুয়ারি রাতেই কলকাতায় অমিত শাহ। 29শে জানুয়ারি মেচেদায় কর্মী সভায় যোগ দেবেন তিনি। 29শে জানুয়ারি সায়েন্স সিটিতেও বিজেপির কর্মী সভা। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। বৈঠক সেরে রাতেই ফিরে যাবেন তিনি। কুলতলির ডোঙাপাড়ায় জঙ্গল থেকে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন গোপাল মণ্ডল। গাছের মধ্যে গোপাল মণ্ডলের দেহ ঝুলতে দেখেন স্থানীয় মৎস্যজীবী। খুনের অভিযোগ, মৃতের ছেলের একাধিক আত্মীয়র বাড়িতে খোঁজ করেও কোনো হদিশ মেলেনি। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।